পারে। আজকে আমার দুইটা জিনিস পড়াবো, অর্থাৎ আমি উপযোগের আজকে ইন করব, প্লাস আগে দেখি তো আমার এটা ভিডিওটা শুরু হয়েছে নি। আচ্ছা, ভিডিওটা শুরু হয়েছে। আচ্ছা, তো আজকে আমি আমার টপিক শেষ করব, অর্থাৎ উপযোগের টপিক শেষ করব। সেটা হচ্ছে যে আমি উপযোগের আজকে দুইটা জিনিস পড়াবো, একটা হলো সংজ্ঞাগত প্রকারভেদ, আর একটা হচ্ছে ক্রমহ্রাসমান উপযোগ বিধি। ওকে, আচ্ছা, আরেকজন যে অ্যাড হয়েছে ওর নাম জানি কি, একটু কাইন্ডলি বলবা। আরেকজন যে অ্যাড হয়েছে ওর নাম কি? জি, নাম কি? আচ্ছা, যাই হোক, ইনভিজিবল মনে হয় মিস্টার ইন্ডিয়া, ওই বিষয়ে দেখা লাভ নাই। তো আমি সর্বোচ্চ 1.5 ঘন্টা চালাবো আপনাদের। যাই হোক স্যার, আমি আজকে যারা ক্লাস তো পাইবেনই, যারা বুঝবেন তো বুঝবেনই, বা যারা কিন্তু ইনশাল্লাহ পরবর্তীতে আপনাদের চেষ্টা করব যে মানে এটা আপলোড করে দেওয়ার জন্য, আর এটা ক্লিয়ারভাবে আপলোড করার জন্য। ওকে, তো এই ক্ষেত্রে আমি এখন পড়াবো ক্রমহ্রাসমান উপযোগ বিধি। এখন এটার ইংরেজিতে বলে ডিক্রিমিনেশন শব্দের অর্থ হলো কইমা যাওয়া। ইংরেজি বানান ভুল হইব, তাই শরমে লিখতেছি না বানানটা। তো ডিক্রিমিনেশন অর্থ হইলে হ্রাস পাওয়া বা কমে যাওয়া। ক্রমহ্রাসমান মানে কি ডিক্রিমিনেশন মার্জিনাল ইউটিলিটি। এখন আমি এটা পড়ানোর আগে আমি পড়াবো বিধি জিনিসটা কি। অনেকে বিধি নাম শোনে, কিন্তু বিধি আসলে জিনিসটা কি? আচ্ছা, বিধি জিনিসটা বলতে কি বোঝায়? তো বিধি বলতে কি বোঝায় এটা বলার জন্য আমি প্রিয়ারে একটু বলবো যে প্রিয়া বলেন তো বিধি কাকে বলে? বিধি বোঝেন? বিধি কি? আচ্ছা, ভুইলা যান নাই, মূল কথা লেগে ভাবমারা একটু বুঝাইতে চাইছেন যে আপনি পারেন, মূলত আপনি পড়েনি নাই বিধি জিনিসটা কি, কারণ এটা বইয়ের ভিতরে দেওয়া নাই। ঠিক আছে, আমি লাস্টে এর লেগে ভাব স্যার, বুঝছেন? একটা গল্প বলি শোনেন। আমার এক ফ্রেন্ড আছে, বুঝছেন, আমার এক ফ্রেন্ড আছে, ওর কাছে টাকা থাকতো না, টাকা কম থাকতো, আমার কথা বুঝছেন? তো এই ক্ষেত্রে ও বলতো যে দোস্ত চল এই রাস্তা দিয়ে না যায় আমরা অন্য রাস্তা দিয়ে ঘুরে যাই। তখন আমি বলতাম দেখ ভাব মারায় বইলা লাভ নেই, তোর পকেটে টাকা নাই, এই রাস্তা দিয়ে গেলে টাকা বেশি লাগবো, তুই ভাব মারায় কইতেছ অন্য রাস্তা দিয়ে যাইতে, কারণ জ্যাম কম লাগবো। যাই হোক, ওইটা হলো কথার কথা, কিন্তু মূল আরেকটা কথা কইতে চাই। আর যেটা বলতেছি, আপনি তো তবুও বলছেন আমি জানি না বা ভুলে গেছি। একটা স্টুডেন্ট জিজ্ঞাসা করছিলাম বিধি কাকে বলে, ও আমারে বলছিল বিধি তুমি বলে দাও আমি কার, একটি মানুষ দুইটি মনের অধিকার, বা যাই হোক দুইটি মানুষের অধিকার। তো আমি কইলাম যে বাহ শোনা গো আমার, তুমি তো অনেক সুন্দর বিধির এক্সপ্লেনেশন দিছো, ধন্যবাদ। তো এরকম উত্তর দেশ নাই, এর জন্য থ্যাঙ্কস। তুই তো বলছো চেষ্টা করছিস। যাই হোক, বিধি বলতে বোঝায় হইল গিয়ে কিছু বাস্তব সত্য বা বিবৃতি। বাস্তব সত্য বা বিবৃতি মানে কি? যেমন জীবনে চলার পথে কোনো দিন, জীবনে সাকসেসের পথে, একটা উদ্দেশ্যের পথে বা এইমের পথে জীবনে কোনো দিন, এটা একটা বাস্তব সত্য কি, জীবনে কোনো দিন মেয়ে বা ছেলের ধান্দায় পড়বা না, যদি পড়ো তারা সারা, এরকম একটা কথা আছে না, যে তোমার জীবনটা কি মানে একবারে চাঙ্গে উঠবে, ব্যাপারটা এরকম, এটা একটা বাস্তব সত্য, তাই না? তো জীবনে কোনো সময় কোনো বাস্তব সত্য বা বিবৃতি বা ঘটনা, এই সকল জিনিসগুলাকে বলা হয় বিধি বা নিয়ম। যেই নিয়মে আগাইলে জিনিসটা এমনই হবে, আপনি যদি ওই নিয়মের বাইরে চলে যান তাহলে জিনিসটা কি হবে, আপনার লাইফে ঘটবে না। যেমন আপনি যদি ভালোভাবে ভালো রেজাল্ট করতে চান তাহলে অবশ্যই ভালোভাবে পড়ালেখা করতে হবে, তাহলে এটাই লোক একটা নিয়ম, এটা নিয়মতান্ত্রিক একটা বিষয়। কিন্তু আপনি যদি পড়ালেখা না করেন তাহলে কি আপনার ভালো রেজাল্ট করার চান্স অনেক কমে যাবে। অনেকে দেখে পাস করে, এটা আলাদা বিষয়। তার মানে হইল গিয়া বিধি হইল গিয়া কিছু বাস্তব নিয়ম। বিধি কি? কিছু বাস্তব নিয়ম, কিছু বাস্তব নিয়ম, যা মানলে কি হবে স্যার? যা মানলে সাফল্য সুনিশ্চিত হয়, সাফল্য সুনিশ্চিত হয়। এখন অর্থনীতিতে স্যার ব্যাপারটা হলো যে অর্থনীতিতে বিভিন্ন নিয়ম বানায় কারা? অর্থনীতিবিদেরা। আমি যদি অর্থনীতি ফার্স্ট পেপার পড়াইছিলাম তখন বলছিলাম যে বিভিন্ন অর্থনীতিবিদ আছে, যেমন ক্লাসিক অর্থনীতিবিদ, নিউ ক্লাসিক অর্থনীতিবিদ, তারপরে লাগে আধুনিক অর্থনীতিবিদ, যারা কি করে বিভিন্ন নিয়ম বানায়। যেমন তারা নিয়ম বানানোর পর, যেমন কেউ যদি তার সময় সাপেক্ষে, যেমন অনেক 90 দশকে যারা বিজ্ঞানী ছিল বা 1700 শতকের বিজ্ঞানী ছিল, তারা বিভিন্ন নিয়ম বানাইতো, বিধি বানাইতো। তো তাদের সময় সাপেক্ষে ওই বিধিগুলা রাইট হইতো, কিন্তু পরবর্তীতে মানে বিধিটা অনেকটা রাজনীতির মতন, যে আপনি একটা কথা বললেন,
অনেক মানুষ এটা কি করলো, যাচাই বাছাই করলো যে ভাই আপনার এই জায়গায় ভুলগুলো আছে, এই সময় সাপেক্ষে এই কথাটা যায় না। যেমন এখন আমাদের সময়তে কেউ যদি মানে 90 দশকে কেউ যদি কারো হাত ধরতো তাহলে এটারই বুঝতাম যে অনেক কিছু হয়ে গেছে। আর বর্তমানে হাত তো আর বাদ, অনেক বর্তমানে জেনার প্রো হয়ে গেছে, ম্যাক্স প্রো হয়ে গেছে গা। এখন এটা হইলো ইজি, হাত যে কেউ ধরতে পারে, জাস্ট ফ্রেন্ডও হইতে পারে। তো এটা হইলো গিয়া স্যার কি আমাদের যুগে ছিল সবচেয়ে অশ্লীলতা, আর এখন কি এটা হইলো একটা সিম্পল বিষয় হয়ে গেছে। তো ব্যাপারটা হলো এরকম, তাদের যুগে তারা একটা এক্সপ্লেনেশন দিছে, তারা একটা বর্ণনা দিছে, একটা নিয়ম বানাইছে, যেই নিয়মে বর্তমান যুগে রাইখা আবার কি অনেকে মন্তব্য দেয় যে এই সময় এই জিনিসটা কাজ করতেছে না। বিধি হইলো কিছু নিয়ম বা বাস্তব সত্য যা মানাটা জরুরি, যা মানলে লাইফে কিছু করা যায়, সাফল্য হওয়া যায়। তো এটা হইলো গিয়ে স্যার কি বিধির এক্সপ্লেনেশন। এখন প্রত্যেকটা বিধির কিছু পয়েন্ট বা টপিক কমন থাকে। এখন আপনি বলবেন কি টপিক কমন থাকে, যেমন আমি যদি উদাহরণ দিই, আপনি ছোটবেলায় রচনা পড়ছেন, রচনা পড়ার কালীন সময়ে আমি যদি বলি আপনার কি কি টপিক বা পয়েন্টগুলো কমন থাকতো, বলেন তো আমারে, বলতে পারবেন? রচনার কি কি পয়েন্ট বা টপিক বা বিষয়গুলো আপনার কমন থাকতো সব জায়গায়, বলেন। প্রিয়া শুনতেছেন? হ্যাঁ, তাহলে এক ভূমিকা, উপসংহার, বর্ণনা, এরকম টাইপের জিনিসগুলো কি প্রত্যেকটা জায়গায় কি কমন থাকতো, তাই না? যে এই জিনিসগুলো কি সব রচনায় রিপিট হইতেছে। ঠিক তেমনি আমরা ভবিষ্যতে যত বিধি পড়ব, বিধির 3টা জিনিস কমন থাকবে, এটা মাথায় রাখবেন। বিধির 3টা জিনিস কমন থাকবো। এক হচ্ছে গিয়ে স্যার মূল বক্তব্য। এক কি স্যার? মূল বক্তব্য মানে কি বিধিটা কোন বিষয়ের উপর বানাইছে এটার বলা হয় মূল বক্তব্য। যে কোনো বিধি বানাইতে গেলে 3টা জিনিস কমন। প্রথমটা কি মূল বক্তব্য, 2 নাম্বার টপিকটা আরও কিছু অ্যাড বা মানে অ্যাড হইতে পারে কিংবা বাদ পড়তে পারে, কিন্তু এই 3টা টপিক সবসময় থাকে। আরেকটা হইল গিয়ে কোন কোন বিষয়গুলো মানলে বিধিটা আপনার কমন পড়বে বা বিধিটা আপনি মানে বাস্তব রূপ ধারণ করবে। যেমন আমি বলছি লাইফে চলার পথে কোনো মেয়ে বা ছেলের দিকে পড়তে হয় না, বা লাইফে যদি এইসব নিয়ে পড়ে যান তাহলে লাইফটা স্পয়েল, লাইফে কিচ্ছু করতে পারবেন না। তাহলে এই জিনিসটা মানতে হলে কী কী শর্ত মানতে হবে? প্রথম, ইসলামিক অনুশাসনের মধ্যে আসতে হবে। 2, পড়ালেখা মনোযোগী হইতে হইব। তার মানে কি যেই শর্তগুলা মানলে 3, নষ্টামি ছেড়ে দিতে হইব। 4, এফবি চালান বন্ধ করতে হইব। এগুলো লোক স্যার যদিও সম্ভব না, যদিও আমিও এফবি চালাই, তার মানে আমিও নষ্ট। আচ্ছা ঠিক আছে প্রো, যাই হোক স্যার, তো এটা বলতেছিলাম যে যে শর্তগুলা মানলে বিধিটা বাস্তবায়ন করব, ওই শর্তগুলার মাধ্যমে কি বিধিটারে পরিপূর্ণ রূপ দান করতে হইব। ওইটারে বলা হয় অনুমিত শর্ত, যে শর্তগুলা মানতেই হবে বিধিটা বাস্তবায়নের জন্য। এটারে কি বলে স্যার? অনুমিত শর্ত। অনুমিত শর্ত বা অনেক জায়গায় লেখা থাকে অনুমোদিত শর্ত, একই কথা স্যার। অনুমিত বলে একটা হইল স্যার, অনুমিত শর্ত, অনুমিত শর্ত বা অনুমোদিত শর্ত একই কথা, কথা বুঝছেন? আচ্ছা তাহলে বুঝলাম, একটা হলো মূল বক্তব্য, একটা হলো অনুমোদিত শর্ত বা অনুমিত শর্ত, একই কথা। যে শর্তগুলো মানলে বিধিটা কাজ করবে। 3 নাম্বার একটা বিধিতে যেটা থাকে সেটা হলো সমালোচনা। সমালোচনা মানে কি বিধিটা কোন কোন জায়গায় সীমাবদ্ধ মানে কি কাজ করবে না। যেমন আমি বলি বিধিটা কাজ করবে না কখন? যখন আপনি নষ্টামি করবেন, যখন আপনার একটা ফেসবুক আইডি থাকবে, তখন আপনার ওই বিধিটা মানবেন না বা ওই বিধিটার মধ্যে আপনি পড়বেন না। তো বিধিটা যে জায়গায় কাজ করবে না, সমালোচনা করলে আমরা কারো কি করি স্যার? সমালোচনা করলে আমরা তো খারাপ দিকটাই বলি। সমালোচনা করলে কি আমরা খারাপ দিকটা বলি। তাই বিধিটার লাস্ট টপিকে থাকে সমালোচনা বা বিধিটা কোন জায়গায় কাজ করে না, সমালোচনা বলে। অনেকে বলে সীমাবদ্ধতা, আবার অনেকে বলে এটারে কি স্যার? ব্যতিক্রম। অর্থাৎ বিধিটার ব্যতিক্রম কি, বিধিটা কোন জায়গায় কাজ করে না, কথা বুঝছেন? প্রিয়া একটা কথা বলি, আপনি ছাড়াও যারা ক্লাস করতেছেন বা করেন না, আপনি কসম বিশ্বাস করেন আজকে মাসের 2.5 মাস বাকি, 2.5 মাসে যদি আমরা প্রত্যেকটা সাবজেক্ট দিয়েও ভাগ করি, তাহলে একটা মানে 12টা সাবজেক্ট যদি হয়, একটা সাবজেক্ট কমপ্লিট করতে সর্বোচ্চ 5 থেকে 10 দিন করে আসে। এরপরে পোলাপাইন নাকে তেল দিয়ে ঘুমাইতেছে। বিশ্বাস করেন অর্থনীতি আর যে কোনো সাবজেক্টই হোক, পোলাপাইনের কান্নাকাটির শেষ থাকবে না, কথা বুঝতে পারছেন? আপনি দেখেন গ্রুপে এসে কয়জন হাতে পায়ে ধরে, তখন আমি সাহায্য করবো, এমন যে সাহায্য করবো না, কিন্তু টিচারের দায়িত্ব এটা, কিন্তু এরকম সাহায্য করতে পারবো না যে একটা সময় পেলে যে ওই সাহায্যটা করতে পারবো না। যাই হোক স্যার, আমি বললাম কি স্যার পদ বলেন, কিছু বলবেন স্যার? জি বললাম।
তারপর লিখছি হলো কিছু বাস্তব নিয়ম যা মানলে সাফল্য সুনিশ্চিত, যা মানলে সুনিশ্চিত, সাফল্য কি স্যার সুনিশ্চিত হবে। তারপর বিধির তিনটা জিনিস, একটা হলো মূল বক্তব্য, একটা হলো অনুমিত শর্ত বা অনুমোদিত শর্ত, আর একটা হলো সমালোচনা, আর একটা হচ্ছে কি স্যার সীমাবদ্ধতা ব্যতিক্রম, মানে বিধিটা যে জায়গায় কাজ করবে না। হ্যাঁ স্যার, এই তিনটা একই কথা স্যার, কথা বুঝছেন তো? আচ্ছা তাহলে আমরা বিধিতে চলে যাই। বিধিটা কি হবে স্যার? বিধিটা কি তাহলে ক্রমহ্রাসমান উপযোগ বিধি আমরা পড়তাছি এটা। আচ্ছা ক্রম শব্দটার অর্থ কি জানেন? ক্রম শব্দটার অর্থ কি? ধাপে ধাপে, ধাপে ধাপে। ক্রম শব্দের অর্থ কি স্যার? ধাপে ধাপে। ক্রম শব্দের অর্থ কি? ধাপে, ওকে। আর হ্রাসমান শব্দের অর্থ কি? কমে যাওয়া। আর প্রান্তিক, সরি আমি প্রান্তিক কথাটা লিখি নাই, ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধি, প্রান্তিক কথাটা লিখিনি আমি, প্রান্তিক কথাটা লেখা দিই। হ্যাঁ আমি এই জায়গায় লিখি নাই, ছোট করে লেখা দিই প্রান্তিক। বিধিটার নাম ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধি, ঠিক আছে? তো এই জায়গায় প্রান্তিক শব্দের অর্থ কি বলেন তো? প্রান্তিক মানে কি জানেন? প্রান্তিক আমি কিন্তু লিখছিলাম, প্রান্তিক শব্দের অর্থ ইচ্ছা, মানে কি বোঝানোর জন্য বলছিলাম, মনে রাখার জন্য। প্রান্তিক মানে কি ইচ্ছা। তাহলে বিধি শব্দের অর্থ তো বুঝলাম নিয়ম, তাহলে ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধি, এটা যদি আমি বাংলায় সাজাই, একটু কঠিন ভাষা থেকে বাংলায় সাজাতে গেলে দেখা যাবে এমনি যে ধাপে ধাপে ইচ্ছা কমে যাওয়াকে, ধাপে ধাপে কি কমে যাওয়া স্যার? ইচ্ছা কমে যাওয়ার নামই এই বিধিটা, অর্থাৎ ধাপে। আচ্ছা তার মানে কি কোনো কিছু ধাপে ধাপে ইচ্ছা কমে যাবো, ইচ্ছা কমে যাবো মানে কি ওইটার মানে প্রান্তিক উপযোগটা কমে যাবো, কোনো কিছু ধাপে ধাপে প্রান্তিক উপযোগটা কমে যাবো, সেটাই লোকে এই বিধিটা। আচ্ছা এই বিধিটার মূল বক্তব্যটা আমরা লিখি, আমি নিচেরটা মুছলাম। হ্যাঁ তাহলে ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধির মূল বক্তব্য লিখতেছি, ওকে। ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধির মূল বক্তব্য, মূল বক্তব্য, ওকে। তো মূল বক্তব্য করানোর আগে আমি ওই যে কালকের সূচিটা একটু লিখি, তাহলে মেবি ভালো হয়। কালকের সূচিটা যদি করি তাহলে ভালো হয়, ওকে। কালকের সূচিটা মনে আছে না? মানে আগের ক্লাসের পাঁচটা দাগ দিয়ে সূচিটা করে রাখি। হ্যাঁ আচ্ছা, তো এই জায়গায় দিলাম হলো কিউ, এই জায়গায় দিলাম হলো টিইউ, এই জায়গায় দিলাম এমইউ, ওকে। আচ্ছা 1 2 3 4 5, টিউ কত? 3 5 6 6 5, আর এমইউ হলো 3 2 1 0 -1। আচ্ছা তো এই জিনিসটা বোঝানোর লিগে আমি এই জায়গায় একটা চিত্র আঁকবো, চিত্রটা আপনি একটু লেখা নিতে পারেন। আচ্ছা এটা করলাম, এখন আমরা চিত্রটা আঁকি স্যার। এখন আমি দুইটা চিত্র এক লকে আঁকবো, একটু মনোযোগ দিয়েন স্যার, দুইটা চিত্র একসাথে আঁকবো। জানি আপনি যদি কেউ পারেন তো পারলেন, না পারলে নাই, সমস্যা নাই, আমারটা দেখতে পারেন, সমস্যা নাই। তো এই জায়গায় দুইটা চিত্র একসাথে আঁকবো। প্রিয়া দেখেন স্যার, সেটা বলার জন্য উপরে কি দিব আমরা? উপরে দিব কি? এখন দেখেন দুইটার মধ্যে কমন কি? দুইটার মধ্যে কমন হইল গিয়ে কিউ, কিউটা কি নিচে, দুইটার মধ্যে কমন কি? কিউ, কিউটা নিচে। আর দুইটার মধ্যে কমন কি স্যার? টিইউ আর এমইউ উপরে, ঠিক আছে উপরে। এখন আমি বলি কিউ হাইস্ট কত আছে? 5, তাহলে 1 2, কিউ হাইস্ট কত আছে? 5, তাহলে 5 কত? 1 2 3 4 5, 5 দাগ দিয়ে দিলাম, 1 2 3 4 5। এখন আমরা দেখব টিইউ মানে মোট উপযোগ আর প্রান্তিক উপযোগের মধ্যে সর্বোচ্চ কত, সর্বনিম্ন কত, ওকে। তাহলে মোট উপযোগের মধ্যে সর্বোচ্চ আছে দেখেন 6, আর এই দুইটার মধ্যে সর্বনিম্ন আছে -1। তাইলে আমি উপরে 6 পর্যন্ত যাব, নিচে -1 পর্যন্ত যাব, কারণ আমার নিচে কি -1 আমি বলছিলাম, তাহলে -1 দিলাম, ঠিক আছে। আর উপরে কত? 6 আছে, তাহলে 6 কীভাবে করবে? 1 2 3 4 5 6, তাহলে 1 2 3 4 5 6। চিত্রটা আঁকতেছি, খেয়াল করেন। যখন এখন পোলাপাইন যে ভুলটা করে, দুইটা চিত্র এক লগে আঁকতে গেলে দুইটা নিয়ে এক লগে কাজ করে না, একটা একটা চিত্র আঁকবেন। প্রথম কিউ দিয়ে টিইউ আঁকেন, তো প্রথম কি কিউ দিয়ে টিইউ আঁকেন। টিইউ আমরা কালকে যেভাবে আঁকছি দেখেন, একটু দেখেন, ভাবেন এমইউ নাই, পিছে কি প্রান্তিক উপযোগ নাই, ভাবেন এক। আচ্ছা করেন, তাহলে 1 হইলে কত হয় স্যার? 3, 1 হইলে কত হয়? 3। দুইটা চিত্র এক লগে আঁকার কাহিনী আছে স্যার, এই জায়গায় একটা ভালো ব্যাখ্যা আছে, ব্যাখ্যাটা বোঝাই দিতে হবে আমার, কথা বুঝছেন? 1 হইলে 3 হয়, আর 2 হইলে কত হয় স্যার? 2 হইলে 5 হয়। যদিও পারেন তাহলে তবু আবার করেন, সমস্যা নাই। কিন্তু পোলাপেন অনেকে করে কিন্তু মূল ব্যাখ্যাটা বোঝেন, এই ব্যাখ্যা জিনিসটা বোঝাই দিতে হয় চিত্র দিয়া। 2 হইলে কত হয়? 5, 3 হইলে কত হয়? 6,
3 হইলে 6, তারপর 4 হইলে কত হয় স্যার? সেম 6। আর 5 হইলে কত হয় স্যার? যারা পারেন তারা আবার ক্যান করবেন স্যার, কারণ এটা হইলে কি আমি গোছায় দিতেছি আপনারে টপিক টু টপিক ধরে। তাহলে 4 হইলে কত হয় স্যার? 4 হইলে 6। আবার 5 হইলে কত হয় স্যার? 5 হইলে 5 হয়ে যায়। আপনি প্রিয়া যে ভুলটা করছিলেন মনে আছে? আপনি মান ধরেন, ব্যবধান সমান রাখেন না, এই জিনিসটা ভুল করবেন না, ঠিক আছে? তাহলে দেখেন স্যার, খেয়াল করেন স্যার, বিন্দুগুলো যদি মিলে তাহলে প্রথম এই বিন্দু, এই বিন্দু, এই বিন্দু, আর এই যে প্রিয়া আপনি যে ভুলটা করেন উপরে এই ঢেউটা দেন না, ঠিক আছে? আপনি মনে করেন যে উইটে না, বিন্দুগুলো মিলেবেন, এই যে দেন উপরের এই ঢেউটা দিয়ে তারপরে এই যে কম, ওকে? তাহলে এটা হইলো গিয়ে কি স্যার? টিইউ বা মোট উপযোগের চিত্র। এখন এই জায়গার মধ্যেই যদি আবার প্রান্তিক উপযোগের চিত্র আঁকতে চাই, তাইলে এখন আমরা টিউয়ের কথা ভাববো নাই, আমরা প্রান্তিক উপযোগের চিত্র আঁকতেছি। তাহলে 1 হইলে কত হয় স্যার? 3। 1 হইলে কত হয় স্যার? 3। তারপর 2 হইলে কত হয় স্যার? 2। অর্থাৎ আমাদের এই জায়গা থেকে 2, অর দিক থেকে 2, তাহলে 2টা মিলছে এই জায়গায়, ঠিক আছে? আমাদের 2, ওর 2। এখন এই যে দেখেন আমাদের 3 মানে কি? কিউ এর 3 আর এমির কত স্যার? এমির তখন 1। কিউ এর 3, এমির কত? 1। অনুরূপভাবে দেখেন কিউ এর যখন 4 তখন এমির কত? 0। তাহলে আমরা জানি যে জায়গায় মানে বড় সংখ্যা সেই জায়গায় বিন্দু হয়। পরবর্তী দেখেন কিউ এর যখন 5 তখন এমির কত? -1। তাহলে রেখাটা যাবে কোন জায়গায় স্যার? নিচে। তাহলে রেখাটা মিলছে কিভাবে? দেখেন নিচে। এখন দেখেন তাহলে এই দিকে একটু খেয়াল করেন, এখন বোঝানোর কি আছে এটাই বলতে চাইতেছি। তাহলে ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগের মূল বক্তব্য কি? মূল বক্তব্য হইল গিয়ে, ধরেন এটা হইল গিয়ে একটা আপেল, আমি তখন আপেলের কথা বলছিলাম যে যখন একটা আপেল আপনি বারবার ভোগ করবেন বা আপনি একটা আপেল বারবার খাইতে থাকবেন, তখন ব্যাপারটা কি হবে স্যার? তখন হবে যে আপনার মোট উপযোগ বাড়বে। মোট উপযোগ বলতে বোঝায় খরচ। আর আমি এটারে একটু ফানিভাবে উপস্থাপন করার জন্য আমি এই কথা বলি, ধরেন আপনি নতুন বিয়া করছেন, ঠিক আছে? নতুন বিয়া করলে বউয়ের প্রতি ধরেন আপনি নতুন মানে ভালো লাগা ওইতেই পারে স্যার। এখন শুনেন, নতুন বিয়া করছেন, তো মোট উপযোগের সাইডে আমি লিখে রাখলাম কি? এটা একটা কি? মোট উপযোগ মানে কি? ইচ্ছা। মোট উপযোগ মানে কি স্যার? মোট উপযোগ মানে খরচ। মোট উপযোগ মানে খরচ। মোট উপযোগ মানে কি স্যার? খরচ। আর প্রান্তিক উপযোগ মানে কি স্যার? ইচ্ছা। মনে রাখার লেগা বলতেছে, ধরতে পারেন মানে কি? একটা দ্রব্য যখন বারবার খাইতে থাকবেন, বা ধরেন আপেলই চিন্তা করেন, দূরের থেকে মনে করেন আসছেন, বা আপনি মেহমান হিসেবে আপনার প্রথম আপেল দিল, পরবর্তীতে প্রথমটা খাইলেন যে আবেগ নিয়ে খাইবেন, পরের খাইলে সে আবেগ দিবেন না। অর্থাৎ প্রথম আপেল খাইলে আপনি 3 টাকা খরচ করতে চাইতেছেন, দ্বিতীয় আপেল খাই আপনি 5 টাকা খরচ করতে চাইতেছেন, তৃতীয় আপেল খাই 6 টাকা খরচ করতে চাইতেছেন, কিন্তু মাঝখান দিয়ে আপনার কি কমতেছে স্যার? ইচ্ছাটা কমতেছে। অর্থাৎ একটা দ্রব্য যখন আমরা বারবার ভোগ করতে থাকবো, তখন ওই দ্রব্যটার খরচ বাড়বো, কিন্তু কি কমবো স্যার? ইচ্ছা কমবো। কিন্তু একটা সময় পর্যায়ে দেখা যাবো যে আপনি আর খরচ বাড়াইতে চাইতেছেন না। অর্থাৎ কি? আপনি দ্রব্য যে খরচটা দেখেন প্রথম 6 মানে সর্বোচ্চ 6 পর আপনার কি হয়ে গেছে? 6 যে স্থির হয়ে গেছে গা। তার মানে কি? তার মানে আপনার আর ইচ্ছা নাই, তখন আপনার ইচ্ছা 0। আমার কথা বুঝতে পারছেন? অর্থাৎ খরচ যখন সর্বোচ্চ হয়ে যায় তখন আপনার ইচ্ছাটা একে এসে থাকে, বা মানে একবার সর্বনিম্ন পর্যায়ে পৌঁছায়। কিন্তু যখন ইচ্ছাটা স্থির হয়ে যায়, অনেকেই কথা বলে যে যখন সর্বোচ্চ না হয় স্থির হয়, কথাটা বলে না, বলে যে সর্বোচ্চ হইলে 0। জিনিসটা ভুল। সর্বোচ্চ হইলে আপনার ইচ্ছাটা তখন ধনাত্মকে থাকে, কিন্তু যখন স্থির হয়ে যায় তখন ইচ্ছা অর্থাৎ প্রান্তিক উপযোগ 0 হয়ে যায়। আমার কথা বুঝছেন? এটার কারণ কি? এটার কারণ আপনি ভোগ সর্বোচ্চ করে ফেলছেন, আপনি আর খাইতে চাইতেন না। তার মানে কি? তখন আপনার আর কোনো ইচ্ছাই নেই, ইচ্ছা মাইনাসের দিকে গেছে গা। অর্থাৎ ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ কি? আস্তে আস্তে ইচ্ছা ক্যান কমে, আস্তে আস্তে ইচ্ছা ক্যান কমে। একটা দ্রব্য যখন আমরা বারবার ভোগ করি, অর্থাৎ ভোগ যখন সর্বোচ্চ, এটা বুঝাইতেছি যে সব কিছুর মূল উদ্দেশ্য হলো ভোগ। তাহলে একটা দ্রব্য, মূল বক্তব্য কি স্যার? ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ কাকে বলে? কোনো দ্রব্য যখন বারবার ভোগ করা হয় মোট উপযোগ বাড়ে, কিন্তু কমে কি স্যার? প্রান্তিক উপযোগ, মানে ইচ্ছাটা কমতেছে। একটা দ্রব্য লিখতে পারেন মূল বক্তব্য, কোনো দ্রব্য যখন বারবার ভোগ করা হয় তখন মোট উপযোগ বাড়ে, কিন্তু হ্রাস পায় কি স্যার? প্রান্তিক উপযোগ। প্রান্তিক উপযোগের এই হ্রাসকে ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধি বলে, বা প্রান্তিক উপযোগের এই কমে যাওয়াকে ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধি বলে। আরো সহজভাবে বলবো, কোনো দ্রব্য বারবার ভোগ করলে বা খাইলে মোট উপযোগ বাড়ে, কিন্তু কমে যায় কি স্যার? মানুষের ইচ্ছা বা প্রান্তিক উপযোগ। প্রান্তিক উপযোগের এই কমে যাওয়াকে দেখেন স্যার, আবার বলি স্যার, দেখেন আমি যদি এর 3টে স্টেপে ভাগ করি, 3টে স্টেপে ভাগ করি, তো প্রথম স্টেপ কি স্যার? খেয়াল করেন, প্রথম স্টেপে প্রান্তিক উপযোগ উপরের দিকে যাইতেছে,
মানে মোট উপযোগ উপরের দিকে যেতেছে, প্রান্তিক উপযোগ কমতেছে। কিন্তু পরবর্তীতে 2 নম্বর স্টেপে আসা, 2 নম্বর স্টেপে আসার পর দেখেন মোট উপযোগ কী হয়ে যায়, সর্বোচ্চ হয়ে যায়, আর বাড়বো না, তারপরে স্থির হয়ে যায়। কিন্তু প্রান্তিক উপযোগ তখন কী হয়ে যায়, মানে যখন ও কমা মানে কি ও স্থির হয়ে যায় তখন প্রান্তিক উপযোগ হয়ে যায় 0। কিন্তু যখন মোট উপযোগ কমা শুরু করে, মোট উপযোগ কমা শুরু করে মানে কি আপনার খরচ করার কোনো ইচ্ছাই নেই, তখন প্রান্তিক উপযোগ ঋণাত্মক হয়ে যায়। তাহলে এই জিনিসটা কি বুঝলাম স্যার, এটা প্রথম স্তর, প্রথম স্তর, প্রথম স্তর, এটা কি দ্বিতীয় স্তর, আর আরেকটা কি স্যার তৃতীয় স্তর। তাহলে প্রথম স্তরে কি হয় স্যার, মোট উপযোগ বাড়ে, প্রান্তিক উপযোগ কমে, কিন্তু তখনও ঋণাত্মক হয় না বা 0 হয় না। দ্বিতীয় স্তরে এসে মোট উপযোগ স্থির এবং সর্বোচ্চ, তখন দ্বিতীয় স্তরে এসে প্রান্তিক উপযোগ 0। কিন্তু তৃতীয় স্তরে আসার পর মোট উপযোগও কমা শুরু করে, কিন্তু প্রান্তিক উপযোগ তখন ঋণাত্মক হয়ে যায়। তাহলে কাকে বলে স্যার, আমি লেখা ফেলি ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ কাকে বলে, কোনো দ্রব্য বারবার ভোগ করলে, কোনো দ্রব্য বার ভোগ করলে, শুনতেছেন, কোন দ্রব্য বারবার ভোগ করলে মোট উপযোগ বাড়ে, মোট উপযোগ, হ্যাঁ স্যার মোট উপযোগ বাড়ে, কিন্তু প্রান্তিক উপযোগ কমে যায়, প্রান্তিক উপযোগ কমে যায়, হ্যাঁ স্যার কমে যায়। আর এই কমে যাওয়াকে ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধি বলে, ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধি বলে, প্রান্তিক উপযোগ বিধি বলে। আমি কি বুঝতে পারছি স্যার? তাহলে প্রান্তিক উপযোগ বিধি কাকে বলে, কোনো দ্রব্য বারবার ভোগ করলে, ওইটাই স্যার। আচ্ছা গেল স্যার, তাহলে আমি প্রান্তিক উপযোগ বিধির মূল বক্তব্যটা বুঝাইলাম। এখন আমি চিত্রটা রাখতেছি, মূল বক্তব্যের পর বললাম কি, পরের টপিক কি স্যার, অনুমিত শর্ত, কোন শর্তগুলা মানলে এই বিধিটা কাজ করবে। আচ্ছা আমার বিধিটা কি ছিল, ইচ্ছা কমে যাওয়া, অর্থাৎ প্রান্তিক উপযোগ কমে যাওয়া, প্রান্তিক উপযোগ কমার কারণেই তো আমার কি বিধিটা সফল হয়েছে, তাই না? এখন আমার এই বিধিটা কোন কোন জায়গায় সাকসেস হইব, আমার এই বিধিটা কোন কোন জায়গায় কী হইব স্যার, সাকসেস হইব, অর্থাৎ এই বিধিটা কোন কোন জায়গায় অ্যাপ্লাই করলে সাকসেস হবে, আর এই কোন কোন শর্ত মানলে সাকসেস হবে, এই জিনিসগুলো লিখতেছি। ওই শর্তটারে বলা হয় কি স্যার, অনুমিত শর্ত বা অনুমোদিত শর্ত, অনুমোদিত শর্ত বা অনুমিত শর্ত, একই কথা স্যার, অনুমিত শর্ত। আচ্ছা স্যার অনুমিত শর্ত লিখলাম। আচ্ছা এই শর্তগুলা কি, দেখেন প্রথম শর্ত যদি আমি দিই, এই বিধিটা কিভাবে অ্যাপ্লাই করা যায় আমি একটু বোঝানোর জন্য বলতেছি, অর্থাৎ এই বিধিটা কখন কি আপনার আচ্ছা লেখেন, সমস্যা নাই। অনুমিত শর্ত, প্রথম শর্ত কি স্যার, দেখেন বলেন। হ্যাঁ ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধি বলে। প্রবণতা না স্যার, প্রান্তিক উপযোগের কমে যায়, সহজ ভাষায় লেখেন স্যার, আপনি এত কঠিনভাবে লেখার কোনো দরকার নেই, কথা বুঝছেন, আপনি যতটুকু বোঝেন ততটুকু লেখেন, কথা বুঝছেন স্যার, উপযোগ বিধি বলে লিখছেন স্যার। পরবর্তীতে লেখেন অনুমিত শর্ত, ওকে ঠিক আছে স্যার। আচ্ছা অনুমিত শর্ত কি, কোন শর্তগুলা মানলে বিধিটা কাজ করবে, ওকে কোন শর্ত। এখন দেখেন প্রথম শর্তের দিকে তাকাই, প্রথম দিকে দেখেন ওই লোকটা যদি প্রথম দিনই, খেয়াল করেন, একটা আপেল খায় লগে লগে 5টা আপেল এক লগে খায় ফেলতো, তাহলে কি এই বিধিটা কাজ করতো? মানুষের ইচ্ছাটা তখন সাথে সাথে কমে যেত, অর্থাৎ মানুষের ভোগের পরিমাণ কি আস্তে আস্তে বাড়াইতে হবে, অর্থাৎ এক একক করে বাড়াইতে হবে। যেমন প্রথম 1 ছিল, পরে 2 হয়েছে, পরে 3 হয়েছে, পরে 4 হয়েছে, পরে 5 হয়েছে, অর্থাৎ কি মানুষের ভোগের পরিমাণটা এক একক বা এক করে বাড়াইতে হইব। তাহলে কি আপনি যদি প্রথমে একটা খায়া পরবর্তীতে 5টা খায়া ফেলতেন, তখন এই বিধিটা কাজ করতো না। অর্থাৎ কি ভোগের স্তর বা ভোগের ব্যাপারটা কি সমান রাখতে হবে, ভোগের একক কি রাখতে হবে স্যার, সমান রাখতে হবে, তেলে বিধি কাজ করবে। অর্থাৎ ইচ্ছা সাথে সাথে কমলে হইব না, এটা আস্তে আস্তে ইচ্ছাটা কমতে হবে, কথা বুঝতে পারছেন? তাহলে প্রথম শর্ত কি স্যার, ভোগের একক সমান রাখতে হবে। ভোগের একক কি করতে হবে স্যার, ভোগের
একক। এখন বলবেন ভাই আপনি কি আপনার কথাটাই লিখবো? সমান রাখতে হবে। আপনি বলতে পারেন যে ভাই আমি কি আপনার কথা লিখবো, কোনো দরকার নেই, আপনি বুঝা লিখতে পারলেই হইলো, আমি জাস্ট আপনার পথ দেখাই দিতেছি। সমান রাখতে হবে, পরবর্তীতে আপনিই পারবেন, ভোগের একক সমান রাখতে হবে। কথা বুঝছেন স্যার? প্রথমটা গেল। 2 নাম্বারটা কি স্যার? 2 নাম্বারটা বলি। 2 নাম্বারটা হচ্ছে স্যার রুচিশীল দ্রব্যে এই বিধি কাজ করবে না। ধরেন মেয়েদের জন্য ফোসকা, ফোসকা আপনি যতই দাম হোক, যতই খরচ করেন, মানুষের ইচ্ছা কোনোদিন কমবে স্যার? অর্থাৎ যেই জিনিসের প্রতি যার রুচি বেশি সেই জিনিসের প্রতি কি স্যার এই বিধিটা কাজ করবে না। অর্থাৎ এই বিধিটা কি অ্যাপ্লাই করতে হইলে আপনি রুচিশীল দ্রব্যের ক্ষেত্রে এই বিধি করবেন না। অর্থাৎ রুচিশীল দ্রব্য ধরা হবে না, রুচিশীল দ্রব্য ধরা হবে না, রুচিশীল দ্রব্য, হ্যাঁ স্যার, দ্রব্য ধরা হবে না, রুচিশীল দ্রব্য ধরা হবে না। 3 নাম্বারটা কি স্যার? অভ্যাসজনিত দ্রব্য ধরা হবে না। অভ্যাসজনিত দ্রব্য কেমন স্যার? যেমন বলি চা খোরের চা, পান খোরের পান, সিগারেট খোরের সিগারেট, তাহলে ওদের ক্ষেত্রে যদি খরচ বাড়ে, কথা বুঝেন নাই? গাজার খোরের গাছ, ও বাবা কত কিছু বুঝেন আপনারা। আর যাই হোক স্যার, তারপর হইল কি স্যার, মানে যেটাই বলেন স্যার, তো ওই খোরের সব খোরের কি স্যার এগুলা যদি ধরেন তাহলে এগুলা ধরা যাবে না। আমার কথা বুঝছেন? অর্থাৎ এই জায়গায় অভ্যাসজনিত দ্রব্যর ক্ষেত্রে এই বিধি কাজ করবে না, মানুষের তখন ইচ্ছা কমবে না বরঞ্চ আরো বাড়বে। তাহলে কি স্যার অভ্যাসজনিত দ্রব্য হবে না, অভ্যাসজনিত দ্রব্য হবে না, তো দ্রব্য হবে না। আমার কথা বুঝছেন স্যার? আচ্ছা 4 নম্বরটা কি স্যার? অনেকে নেশাজাত দ্রব্যের ক্ষেত্রে এটা অ্যাপ্লাই করা যায় না। 4 নম্বরটা কি স্যার? দেখেন আমি বলি স্যার, চিন্তা করেন আপনি মনে করেন কোনো কিছু খাইতে গেলেন, বা আপনি মনে করেন রুচিশীল দ্রব্য আপনার কাচ্চি বিরিয়ানি দিলাম, তো আপনি যত খাইবেন ততই খাইতে পারবেন। যেমন আমি যদি বলি আপনি সকালে খান, দুপুরে খান, রাত্রে খান, সারা জীবনই খাইতে পারবেন এমনি। কিন্তু আমি যদি আপনারা বলি যে একটা সময় স্থির করে দিলাম যে 1 ঘন্টার মধ্যে যত খাইতে পারেন, তো প্রথম দিকে আপনি খরচ করবেন, পরের দিকে খরচ আরো বেশি করবেন, পরের দিকে খরচ আস্তে আস্তে কমতে থাকবো, আর পেটের ভরতে থাকবো, আপনার ইচ্ছা কমতে থাকবো। তার মানে কি সময় স্থির ধরে দিতে হইব। আপনি সময় স্থির না ধরে যদি বলে যেমনে মন চেমনে খাও, তাহলে সকালে খাইবো, রেস্ট নিয়ে রাত্রে খাইবো, দুপুরে খাইবো, এমনি আস্তে আস্তে, মানে কি সময় এই জায়গায় কি ধরতে হইব স্যার? স্থির ধরতে হইব। সময় যদি স্থির না ধরেন তাহলে এই বিধি কাজ করবে না। কথা বুঝছেন? তাহলে কি সময় স্থির ধরতে হবে, সময় স্থির ধরতে হবে। কথা বুঝতে পারছেন স্যার? 5 নাম্বার কি দিতে পারি স্যার? 5 নাম্বার দিতে পারি হলো গিয়ে ভোক্তা যুক্তিশীল হইতে হবে। ভোক্তা যদি পাগল হয়, পাগলের উপর কোনো বিধি খাটেন, এটা মাথায় রেখেন স্যার। অর্থাৎ কি ভোক্তা যুক্তিশীল হতে হবে। ভোক্তা কি হবে স্যার? ভোক্তা যুক্তিশীল হবে, যুক্তিশীল। আচ্ছা স্যার, যুক্তিশীল হবে। অর্থাৎ স্যার কি স্যার, আমি বিধির যে কথা বললাম এই 5টা ছাড়া আরো অনেকগুলা দিতে পারেন। বাজারে ক্রেতার সঙ্গে স্থির থাকতে হবে, আরো অনেক অনেক কিছু দিতে পারেন, কিন্তু আমি 5টা দিছি, 5টাই এনাফ, বা আপনি আরো চাইলে আরো দিতে পারেন। অর্থাৎ এই সকল শর্তগুলো মানলে বিধিটা কাজ করবে, না হইলে কাজ করবে না। আমি কি বুঝতে পারছি স্যার? আচ্ছা তাহলে এই বিধির 4 নাম্বারটা লিখছি সময় স্থির ধরতে হবে। বানান ভুল গিয়ে যেতে পারে, সময় স্থির ধরতে হবে। আমি লিখছি ধরতে হবে। ও মা গো, আমার বানানের এই অবস্থাকে ধরতে হবে। আচ্ছা স্যার তাহলে কি আমরা বুঝলাম স্যার? তাহলে আমরা বুঝলাম। আচ্ছা আমি বলি, প্রথমে লোকে ভোগের একক সমান হতে, ভোগের একক সমান হতে হবে, তারপর রুচিশীল দ্রব্য হবে না, হবে না লিখে নেই, ঠিক আছে? ঠিক আছে, রুচিশীল দ্রব্য হবে না, অভ্যাসজনিত দ্রব্য হবে না, সময় স্থির ধরতে হবে, ভোক্তা যুক্তিশীল হবে। আমার কথা বুঝছেন? অর্থাৎ যেই শর্তগুলো মানলে এই বিধিগুলা কাজ করবে। শেষ। এখন এই বিধির মধ্যে আরেকটা টপিক বোঝানো যায়, এই টপিকটা আমি পড়ায় দিই, তারপর 3 নম্বর টপিক করব। সেটা কি স্যার বলেন তো? সেটা হচ্ছে ব্যতিক্রম বা সমালোচনা। এই বিধিটা কোন কোন জায়গায় কাজ করবে না। আমার কথা বুঝতে পারছেন স্যার? এখন আমি এটা করানোর আগে আমি একটা জিনিস বোঝাই, সেটা হচ্ছে স্যার আপনার প্রায় এই প্রশ্নটা দেখা যায় যে টিইউ ও এমইউর সম্পর্ক, এমইউ সম্পর্ক, সম্পর্ক মানে কি স্যার? এখন আমি যদি আপনাদের বলি টিইউ এমইউ সম্পর্ক মানে কি বলতে বোঝেন? রিলেশন। ও মাই গড, দিস ইজ গোল, রিলেশন, গোল গোল। আচ্ছা যাই হোক স্যার, রিলেশন গোল। এখন আমরা এই জিনিসটা বুঝি, এই জিনিসটা প্রায় আমার প্রশ্ন করে, মানে যারা প্রশ্ন করে, কে প্রশ্ন করে জানি না, তো রিলেশন বা সম্পর্ক কিভাবে কি। তো আমি বলতেছি শোনা গো আমার, এখন রিলেশন বলতে 2টা দিক বোঝা রিলেশনের। কি কি বলেন তো?
একটা রিলেশনের দুইটা দিক বোঝায়। একটা দিক বোঝায় ভালো দিক, রিলেশনটা কিভাবে ভালোভাবে মানে গড়ছায়। ঠিক তেমনি সম্পর্ক বলতে দুইটা জিনিস থাকে। তো এরকম যদি টিইউ আমি সম্পর্ক দিতে বলে, তাহলে আপনি ভালো সাইড খারাপ সাইড দেখাবেন না, আপনি দেখাবেন হলো মিল অমিল। অর্থাৎ যদি কখনো সম্পর্ক বের করতে বলে, তাহলে আপনি দুইটা জিনিস দেখাতে হবে। একটা কি সাদৃশ্য, বৈসাদৃশ্য, সাদৃশ্য বা মিল, আরেকটা কি স্যার বৈসাদৃশ্য বা অমিল। আমার কথা বুঝতে পারছেন স্যার? একটা মিল আর একটা কি দিতে হবে স্যার, অমিল। আচ্ছা স্যার, আমি তো জাস্ট পয়েন্টগুলা বলি, মিল অমিলের পয়েন্টগুলা। মিল আছে কম কিন্তু অমিল আছে বেশি। আমার কথা বুঝতে পারছেন? মিল আছে কম কিন্তু কি অমিল আছে বেশি। টিইউ আর এমইউর মিল অমিলগুলা বলি, একটু মনোযোগ দিবেন স্যার। যেই বলতেছি বা দেখতে শুনতেছেন, আমার দেখতেছেন? জি জি জি। আচ্ছা আমি এখন বলি স্যার, এখন মিলগুলো বলি স্যার। হ্যাঁ স্যার। আচ্ছা আমি একটু প্রশ্ন করি স্যার, মিলগুলো কোথায় বলেন তো? টিইউ এমির মিল বলেন তো, একটা মিল বলেন, পারবেন মিল বলতে? টিইউ এর এমির মিল বলতে পারবেন? পারবেন? সবাই অমিলগুলা পড়ে, পার্থক্য পারে কিন্তু মিলগুলা পারে না। এক নাম্বার দেখেন, একই বিন্দু থেকে উৎপত্তি। তিনের থেকে টি উৎপন্ন হয়েছে, এমইউ থেকে কি হয়েছে স্যার, টি উৎপন্ন হয়েছে। তার মানে কি প্রথম টপিক, প্রথম মিল, একই বিন্দু থেকে সৃষ্টি, বিন্দু থেকে সৃষ্টি। আচ্ছা এর পয়েন্টগুলো বলতেছি। দুই নাম্বারটা বলেন, দুই নাম্বারটা কি বলেন তো, বলতে পারবেন? দেখি পারেন কিনা। দুই নাম্বারটা হইল গিয়ে দুইজনই অধীন চলক। টিইউ এমইউ দুইজনই কি স্যার, টিইউ এমইউ কি স্যার, টিইউ এমইউ দুইটা কি অধীন চলক। কথা বুঝছেন স্যার? টিইউ এমইউ স্যার মিলগুলা স্যার। আচ্ছা পরে আরেকটা বলেন তো দেখি পারেননি স্যার, আরেকটা বলতে পারেননি দেখেন তো স্যার, বলেন তো আরেকটা পারেন কিনা। টিইউ এবং এমইউ দুইটাই কিউ এর উপর নির্ভরশীল। কার উপর স্যার? দুইটার স্বাধীন চলক কিউ। তাহলে স্বাধীন চলক, স্বাধীন চলক কি স্যার, স্বাধীন চলক কি স্যার, স্বাধীন চলক কি স্যার, স্বাধীন চলক হইল গিয়ে কিউ। উভয়ের স্বাধীন চলক হচ্ছে কিউ। চার নাম্বারটা কি বলেন, চার নাম্বারটা বলতে পারবেন? আরেকটা আরেকটা হইল গিয়া স্যার দুইটা পরস্পর নির্ভরশীল। দুইটা মিল কই জানেন স্যার, দুইটা পরস্পর নির্ভরশীল। অর্থাৎ কি টিইউ দিয়ে এমইউ বের করা যায়, এমইউ দিয়ে কি করা যায় স্যার, টিইউ বের করা যায়। তাহলে কি পরস্পর নির্ভরশীল, পরস্পর নির্ভরশীল। কথা বুঝছেন স্যার? পরস্পর নির্ভরশীল। আমার কথা বুঝছেন স্যার? এই চারটাই এনাফ, চারটা সম্পর্কই এনাফ। আমার কথা বুঝতে পারছেন? চারটা সম্পর্কই এনাফ, এটা মিল। আচ্ছা অমিলগুলা যদি বলি, প্রথম দেখেন অমিলগুলা বলি, তাহলে প্রথম অমিলটা বলি। দেখেন এই জায়গায় এক, নামের পার্থক্য, নামের পার্থক্য, নামের পার্থক্য কি স্যার? টিইউ মানে কি স্যার, টোটাল ইউটিলিটি, টোটাল ইউটিলিটি। আরেকটা এম মানে কি, আর এমইউ মানে কি, মার্জিনাল ইউটিলিটি, মার্জিনাল ইউটিলিটি। কথা বুঝছেন? একটা পার্থক্য। দুই নাম্বার পার্থক্য কি বলেন? দুই নাম্বার পার্থক্য হইল গিয়ে স্যার টিইউ এমইউ প্রথম স্তরে, টিইউ যে উপরে, অর্থাৎ টিইউ কি হয় স্যার, ঊর্ধ্বমুখী প্রথম স্তরে। প্রথম স্তরে টিইউ কি স্যার, টিইউ ঊর্ধ্বে, টিইউ যায় ঊর্ধ্বে আর এমইউ যায় কি স্যার, নিচে, নিম্নে বা নিচে, মানে সহজ ভাষায় কই নিচে। তিন নাম্বারটা পার্থক্য অনেক আছে স্যার, আমি বলতে থাকি। তিন নাম্বারটা কি স্যার, টিইউ সর্বোচ্চ, অর্থাৎ টিইউ যখন সর্বোচ্চ হয় ভোগের কারণে, এমইউ তখন কি হয় স্যার, এমইউ তখন জিরো হয়ে যায়। এটা প্রায় প্রশ্নে আসে, টিইউ কখন জিরো হয়, ক্যান জিরো হয়। এমইউ ক্যান জিরো হয়, টিইউ ক্যান সর্বোচ্চ হয়, কারণ আমাদের ভোগ সর্বোচ্চ হয়ে যায়। কথা বুঝতে পারছেন? তারপর চার নাম্বারটা কি হইতে পারে, তৃতীয় স্তরে টিইউ কমে কিন্তু টিইউ, কথা বুঝছেন, টিইউ কি হয় স্যার, তৃতীয় স্তরে টিইউ কমে কিন্তু এমইউ তখন কি স্যার, এমইউ ঋণাত্মক। কথা বুঝছেন স্যার? পরবর্তীতে স্যার আমি এই যে চারটা লিখছি, আমি বলি প্রথমটা নামের পার্থক্য, দুই নাম্বারটা প্রথম স্তরে টিইউ ঊর্ধ্বে অর্থাৎ টিইউ উপর দিকে আর এমইউ কি স্যার নিচের দিকে। দ্বিতীয় স্তরে মানে সরি দ্বিতীয় স্তরে এসে কি হয় স্যার, টিইউ সর্বোচ্চ হয়, এমইউ তখন জিরো হয়। শুনতেছেন স্যার কথা? কানেক্ট দিতে হবে, ক্যান্সেল অর্থাৎ স্টার্ট।
স্যার শুনতে পারতেছেন? একটু কানেক্ট হওয়ার চেষ্টা করেন। আচ্ছা স্যার, কানেক্ট হওয়ার চেষ্টা করেন স্যার। কানেক্ট হয়েছেন? কানেক্ট হলে জানান আমার একটু কাইন্ডলি। আছেন? কারেন্ট হয়েছেন স্যার? কানেক্ট হলে জানান আমাকে। হ্যাঁ আচ্ছা, কানেক্ট হয়েছেন মেবি। স্যার এরকম কাইটে গেলে একটু কানেক্ট হওয়ার চেষ্টা করেন স্যার। কানেক্ট হয়েছেন স্যার? কানেক্ট হয়েছেন? কানেক্ট হয়েছেন স্যার? হ্যাঁ হ্যাঁ ভাই, ওই যে আবার বলতেছি, বারবার কিন্তু কাইটা যায় ভাই, এটা কিন্তু নেটের সমস্যা, কথা বুঝছেন? কানেক্ট হইবেন 2 মিনিটের মধ্যেই দেখবেন আবার কানেক্ট হয়ে গেছেন গা, কথা বুঝতে পারছেন? আচ্ছা যাই হোক স্যার, তাহলে প্রথম আমরা কি পাইছি স্যার? প্রথম পাইছি হইল গিয়া টিইউ কি হয় স্যার? প্রথমে টিইউ নামের পার্থক্য, 2 নম্বরটা হচ্ছে প্রথম স্তরে টিইউ ঊর্ধ্বে, এমইউ কি স্যার তখন নিচে যাচ্ছে। তৃতীয় স্তরে এসে টিইউ সর্বোচ্চ, তখন এমইউ কি হয় স্যার? 0 হয়। তৃতীয় স্তরে আইসা টিইউ কি হয়? তৃতীয় স্তরে আইসা টিইউ কমা শুরু করে এমইউ তখন কি হয়ে যায় স্যার? ঋণাত্মক হয়ে যায়। আমার কথা বুঝতে পারছেন? ক্লিয়ার স্যার? জি জি জি, বুঝলাম না, দেখতে পারতেছেন না? বুঝছেন বুঝছেন আমার কথা বুঝতেছেন স্যার? আপনার, আমি তো ক্লিয়ারলি শুনতেছি কথা। আচ্ছা 3-4 বোঝেন না, 3টা বলতেছি, একটু খেয়াল করেন স্যার। 3 বলছি যখন, প্রথমটা নামের পার্থক্য, তাই না স্যার? এই যে প্রথমটা। 2 নাম্বারটা কি স্যার? প্রথম স্তরে, প্রথম স্তরে কি হয় স্যার? টিইউ উপর দিকে যায়, এমইউ কোন জায়গায় যায় স্যার? নিচের দিকে যায়, বুঝছেন? 2 নাম্বারটা। আচ্ছা 3 নাম্বারটা কি স্যার? টিইউ যখন সর্বোচ্চ, অর্থাৎ দ্বিতীয় স্তরে এসে টিইউ যখন সবচেয়ে বেশি, এমইউ তখন কি হয়ে যায় স্যার? 0 হয়ে যায়। অর্থাৎ দ্বিতীয় স্তরে এসে টিইউ সর্বোচ্চ আর এমইউ কি স্যার? 0। চতুর্থ স্তরে এসে কি হয় স্যার? মানে 4 নাম্বারটা যেটা, তৃতীয় স্তরে এসে টিইউ তখন কি করে? নিচে নামা শুরু করে, এমইউ তখন কি হয়ে যায় স্যার? ঋণাত্মক হয়ে যায়। ক্লিয়ার স্যার? 4টা পার্থক্য পাইছেন? আচ্ছা হ্যাঁ, আমি শূন্য শূন্য। আর তৃতীয় স্তরে যায় কি হয়ে যায়? টিইউ কমা শুরু করে, মানে ক্রমহ্রাসমান হইতে থাকে, আর এমইউ তখন কি হয়ে যায়? ঋণাত্মক হয়ে যায়, মানে ইচ্ছা বলতেই নেই, কথা বুঝতে পারছেন? আবার আরও দিতে পারেন 5 লিখতে পারেন। আমি 5 এটা একটু মুছলাম, একটা মুছি ন্যূনতম পক্ষে, যে 5 যদি বলি, 5 খেয়াল করবেন, 5 যদি বলি, তাহলে 5 নাম্বারটা কি লিখতে পারি স্যার? পার্থক্যটা বেশি। 5 নাম্বারটা কি লিখতে পারি বলেন তো? 5 নাম্বারটা হয়েছে যে স্যার, খেয়াল করেন, টিইউ ঋণাত্মক কোনো দিন হয় না, ঋণাত্মক হয় না, টিইউ ঋণাত্মক হয় না, কিন্তু এমইউ কি হয় স্যার? এমইউ ঋণাত্মক হয়, কথা বুঝছেন স্যার? 6 নাম্বার কি দিতে পারি স্যার? 6 নাম্বার দিতে পারি, খেয়াল করেন, সূত্র, 2টা সূত্র দিতে পারি, কথা বুঝছেন? সূত্র 2টা দিতে পারি, টিইউ সূত্রটা লিখবেন আর এমইউ সূত্রটা লিখবেন। এমইউ সূত্র তো আমরা জানি, টিইউ সূত্র আমরা জানি। 7 নম্বরে কি লিখতে পারি স্যার? সূচির পার্থক্য, 2টা সূচি লেখা দিতে পারেন, সূচি। 8 নম্বরে কি করতে পারেন স্যার? 8 নম্বরে বলবেন যে টিইউ হচ্ছে হলো যোগফল, টিইউ হচ্ছে কি স্যার? যোগফল। আর এমইউ হইল গিয়ে স্যার কি? ভাগফল, অর্থাৎ কি বিয়োগ না স্যার, ভাগফল, ভাগফল, বিয়োগ মানে কি ভাগফল,
ভাগ বা বিয়োগফল, কথা বুঝছেন? 8 নাম্বারটা আরও দিতে পারেন, 10-12টা আছে বইয়ের মধ্যে, অনেকগুলা দেওয়া আছে। তারপর 9 নম্বরে দিতে পারেন সূচিটাইকা, 10 নম্বরে চিত্রটাইকা দিতে পারেন, কথা বুঝতে পারছেন? আচ্ছা, তাহলে আমরা কি পাইলাম স্যার? টিইউ এমইউর কি পাইলাম স্যার বলেন? টিইউ এমইউর কি পাইলাম স্যার? সম্পর্ক পাইলাম। টিইউ আর এমইউর সম্পর্ক পাইলাম। কাইন্ডলি একটু তুলবেন, আমি মুছবো। কথা বুঝতে পারছেন? আচ্ছা, আমি এখন মুছতাছি, খেয়াল করেন স্যার। আব্বু, আমার ওই যে কালিরিটা দাও তো, আমার মার্কারের কালি শেষ, ওই যে এটা কালিরিটা দাও। আচ্ছা আচ্ছা, দাঁড়ান ভাই, আমার ওই যে মার্কারের কালিটা গেছে গা, তো একটু কাইন্ডলি ওয়েট করেন। আচ্ছা, তাহলে এখন আমি একটু দাঁড়ান। ক্লাস নিতে গেলে যে কত রকমের স্যার ঝামেলা পোহাইতে হয়। আমি একা এতগুলা মানুষ, বুঝছেন, রাইতে এত পর্যন্ত বসা, আমার মা বাবা আমার খাউন দেওয়া ঘুমায় যায়। আমি তো মনে করেন হাঁসের মতন কতগুলা খায়, তারপর টুপুত করে শুয়ে পড়ি। যাই হোক স্যার, মানে বোঝা যায় স্যার, একটা টিচার যে ক্লাস নেয়, ক্লাস বিহাইন্ডের সিন, তার যে কত পরিশ্রম, এটা যে নেয় সে বোঝা যাবে, বুঝছেন? আর বুঝে তার বউ, যদিও বিয়া করি নাই, পরবর্তীতে বউ কোবাইব। আচ্ছা, যাই হোক স্যার। জি স্যার, এই তো বললাম যে বুঝবো তো তার বউয়ে, কথা বোঝেন নাই? কইব যে তোরা আমি দিলাম তালাক দিয়ে, ডিভোর্স পেপার দিয়ে দিলাম। আচ্ছা, যাই হোক স্যার, তাহলে আমরা কি কি পেলাম স্যার? ক্রম আসন প্রান্তিক উপযোগ বিধির মূল বক্তব্য শুনছি, অনুমিত শর্ত দেখছি। লাস্ট যে টপিকটা সেটা হচ্ছে ব্যতিক্রম। ব্যতিক্রম কি স্যার? 3 নম্বর টপিকটা কি স্যার? ব্যতিক্রম, মানে বিধিটা কোন জায়গায় কাজ করে না, ব্যতিক্রম। আচ্ছা, ব্যতিক্রম বা বিধি কোন জায়গায় কাজ করে না, আপনি ব্যতিক্রম এখন কি করবেন জানেন স্যার? একটা টেকনিক খাটাই দিই, সেটা হলো অনুমিত শর্তের উল্টা। অনুমিত শর্তগুলো যা দিয়েছেন সেগুলো উল্টা। অর্থাৎ কি, এই বিধিটা কোন জায়গায় কাজ করে না, ব্যতিক্রম কোন জায়গায়? 1, অভ্যাসজনিত দ্রব্যে এই বিধি কাজ করে না। অভ্যাসজনিত দ্রব্যে এই বিধি কাজ করে না, এই বিধি কাজ করে না। আমার কথা বুঝতে পারছেন? তারপর 2 নাম্বারটা কি লিখতে পারেন? তারপর হইল গিয়া স্যার 2 নাম্বারটা রুচিশীল দ্রব্যে বিধি কাজ করে না, সময় পরিবর্তন হলে বিধি কাজ করে না। মানে কি, অনুমিত শর্তের উল্টা করে দেন, ওইটা হ্যাঁ বাদক ছিল এটা না বাদক করে দেন, ওইটা না বাদক ছিল এটা হ্যাঁ বাদক করে দেন। কথা বুঝতে পারছেন? আমি ডাইরেক্ট লেখা দিলাম অনুমিত শর্তের উল্টা, তেলে বুঝে নেবেন। অনুমিত আর লিখলাম না বিস্তৃতভাবে, অনুমিত শর্তের উল্টা। অর্থাৎ অনুমিত শর্ত যেগুলো আছে সেগুলোর যদি উল্টা করেন, তাহলে এই বিধিটা কি ওই জায়গায় অ্যাপ্লাই করা যাবে না, শর্তের উল্টা। আমার কথা বুঝছেন স্যার? সবাই কি ক্লিয়ার? ক্লিয়ার? আচ্ছা, আরেকজন যে আছে সে কি ক্লিয়ার? আচ্ছা স্যার, তাইলে আপনাদের কংগ্রাচুলেশন, আপনারা একটা টপিক শেষ করছেন। আর কিছু কথা আছে, কথাগুলো বইলা আমি আপনাদের বোর্ডের প্রশ্নগুলো সলভ করব। কংগ্রাচুলেশন, আপনারা 2টা ক্লাসে একটা টপিক শেষ করছেন, যেটা আপনারা কলেজ লাইফে আপনাদের 10-20 দিন লাগাবে। যাই হোক স্যার, আমি শেষ করতেছি, তারপর এই টপিক শেষ, আপনাদের উপযোগ টপিকটা শেষ। মাশাল্লাহ মাশাল্লাহ, এই জায়গায় টপিক শেষ। আচ্ছা, তাহলে এটা মুসলাম আমি, হ্যাঁ মুইছা। লাস্টের টপিক যেটা, সেটা হইল গিয়া সংজ্ঞাগত প্রকারভেদ। মনে আছে প্রকারভেদের মধ্যে আমি কি কি বলছিলাম স্যার? সংজ্ঞাগত প্রকারভেদ। সংজ্ঞাগত প্রকারভেদটা কি খেয়াল করেন স্যার, এই জিনিসটা অনেকে জানেন কিন্তু গোছায় লিখতে পারেন না। সংজ্ঞাগত প্রকারভেদ স্যার, এই জায়গায় অনেক থিওরি আছে। প্রকারভেদ, সংজ্ঞাগত প্রকারভেদ কিন্তু অনেকে জানেন, কিন্তু স্যার আমি যেভাবে বলি সেভাবে লেখা রাখেন খাতার মধ্যে। সেটা হইল কি কি স্যার? প্রথম দেখেন, প্রথম হইল গিয়া স্যার পরিমাণগত উপযোগ। সংজ্ঞাগত প্রকারভেদ 2 প্রকার, একটা হইল গিয়ে কি পরিমাণগত উপযোগ, পরিমাণ বা সংখ্যাগত উপযোগ, পরিমাণ বা সংখ্যাগত উপযোগ, সংখ্যাগত উপযোগ। আচ্ছা, পরিমাণ বা সংখ্যাগত উপযোগ কাকে বলে আমি যদি বলি আপনারে, এটার সাইডে লেখা রাখেন, এটার নির্মাতা বা এটার প্রবর্তক হইল গিয়া স্যার মার্শাল। আমি আগে বলছিলাম বা আলফ্রেড মার্শাল, যে যেটা লেখে। তো এখন সংখ্যা বা পরিমাণগত উপযোগ কাকে বলে স্যার? সংখ্যাগত প্রকারভেদের পরিমাণগত উপযোগ বলতে বোঝায় যে উপযোগ অর্থ দ্বারা পরিমাণ করা যায়, যে উপযোগ অর্থ দ্বারা পরিমাণ করা যায় তাকে পরিমাণগত উপযোগ বলা হয়ে থাকে। উদাহরণস্বরূপ কি স্যার? পরিমাণগত উপযোগের দাম কে নির্ধারণ করে বলেন তো, একটু বলতে পারবেন?
স্যার বিক্রেতা, কারণ কি স্যার বিক্রেতা একটা ক্রেতা না স্যার, বিক্রেতা নির্ধারণ করে দেয়। কেমনে স্যার? একটা কলম কিনতে গেলে কে দাম নির্ধারণ করে থাকে? আপনি নির্ধারণ করেন না বিক্রেতা নির্ধারণ করে? বিক্রেতা। আমার কথা বুঝতে পারছেন? অর্থাৎ বিক্রেতা যেই দাম দিবে সেই দামের মধ্যে আপনার থাকতে হবে। আমার কথা বোঝেন নাই স্যার? এটা হলো পরিমাণগত উপযোগ। একটা দ্রব্যের দাম নির্ধারণ করা থাকে, ওই দাম অনুযায়ী কি করেন স্যার, আপনি ওইটার থেকে ওই পরিমাণ সুবিধা পান। অর্থাৎ পরিমাণগত উপযোগ কাকে বলে? যেই উপযোগ সংখ্যা দ্বারা পরিমাণ করা যায় বা যেই উপযোগ অর্থ দিয়ে পরিমাপ করা যায় তাকে পরিমাণগত উপযোগ বলে, বা যে উপযোগকে সংখ্যায় পরিমাপ করা যায় তাকে পরিমাণগত উপযোগ বলে। যে উপযোগকে, এটা কি মার্শাল বানাইছে, যে উপযোগ স্যার আরও দুইজন নাম আছে, দুইজনের নামটা মনে পড়তেছে না, বিজ্ঞানী কিন্তু আরও অনেকে আছে, কিন্তু এই জায়গায় বলা হয় যে মার্শালের যে সংজ্ঞাটা ছিল সেটা অ্যাপ্রোপ্রিয়েট ছিল। মার্শাল যে উপযোগ সংখ্যা বা অর্থ দ্বারা পরিমাপ করা যায়, তাকে পরিমাণগত উপযোগ বলে। এখন পর্যায়গত উপযোগ কি স্যার? গত উপযোগ বলে না স্যার, ব্যাপারটা এমন না স্যার। উপযোগ বলে আমি বুঝাইতেছি স্যার। ধরেন আপনি 2 নাম্বারটা লেখার আগে আমি একটা আপনাদের একটা উদাহরণ দিতে থাকি, উদাহরণ দিলে মেবি ভালো হবে, জিনিসটা তাড়াতাড়ি বুঝবেন। কথা বুঝতে পারছেন? আরেকটা কি স্যার, পর্যায়গত উপযোগ কাকে বলে? আচ্ছা, পর্যায়গত উপযোগের স্যার অনেকগুলো বিজ্ঞানী আছে, কিন্তু তার মধ্যে মানে সবচেয়ে জনপ্রিয় সেগুলো কি হিগস বানান ভুলে গেছি গা। ধরেন হিগস, তারপর হইল গিয়া স্যার পেরেটো। ওরা গুগল থেকে সার্চ দেওয়ার নাম রাখছে ভাই, ওরা গুগল থেকে সার্চ দিয়ে রাখছে, ওগো বাপ মা নাম রাখে নাই। কথা বুঝছস? বাপ মা চয়েসের খালি অপশন পাইছে, কোনটা আনকমন। কথা বুঝতে পারছস? হিগস, তারপর পেরেটো, তারপরে লিখে ফিশার। অগ আকিকা দেয় নাই ভাই, আমার মনটাই কয়। কথা বুঝছস? আকিকা দিতে গেলে একটা গরুতে পোষাইতো না, এত বড় নাম গরু দিতে 2-3টা। আচ্ছা দেখ আনেন কি কম আর দেখ, অগ মনে রাখার লিখে নষ্ট কথা মাথায় রাখ। কথা বুঝছস? এটা হিগস। যাই হোক, আরেকটা লেগে স্যার পেরেটো, আরেকটা হইল গিয়ে স্যার ফিশার। কথা বুঝতে পারছেন? ফিশার মানে হলো মাছ বিক্রেতা, মনে রাখেন। ফিশার মনে না থাকলে, যাই হোক স্যার। তো এই সকল বিজ্ঞানীগুলো কি হয় স্যার, পেরিটো, উচ্চারণটা ভুল হইতে পারে, পেরিটো মেবি সম্ভবত আছে। যাই হোক স্যার, এই সকল বিজ্ঞানী কি বলছে, পর্যায়গত উপযোগ বলছে। পর্যায়গত উপযোগের সংজ্ঞা দিতে গিয়া ওনারা একটা উদাহরণ এভাবে দিচ্ছে। ধরেন আপনি শ্যামলি ঘুরে এসে রাস্তায় দেখছেন 1 গ্লাস শরবত আছে, কথা বুঝেন নাই, 5 টাকা করে বিক্রি করতেছে। বা আপনি রাস্তা দিয়ে অনেক দূর থেকে গরমের মধ্যে হাইটে এসা শরবত পাইলেন, শরবত খাইতেছেন। আমার কথা বুঝছেন? আরেকজন ঘর থেকে উঠে এসা 1 গ্লাস শরবত খাইতেছে, 1 গ্লাস শরবত খাইতেছে। আচ্ছা, দুইজন কি সেম সুবিধা পাইতেছে ওই 1 গ্লাস শরবত থেকে? কথা মনে বুঝেন নেই, আবার বলি। একজন সারা রাস্তা রোদ্রে থেকে ঘুরে এসা 1 গ্লাস শরবত একটা দোকান থেকে নিয়ে কিনা খাইতেছে। আরেকজন সেমি শরবত খাইতেছে, ঘর থেকে বের হয়ে যায়, এসির মধ্যে ছিল, বের হয়ে যায় কি শরবত কিনা খাইতেছে। এখন দুইজনে কি একই সুবিধা পাইতেছে শরবত থেকে? বলেন তো। আচ্ছা স্যার, এখন এটাই বলতে চাইতেছে, এখন যে রাস্তায় ঘুরে আইসা খাইছে তারে অবশ্যই বলা হবে যে তুমি যদি এটার মূল্য নির্ধারণ করো, তাহলে এটারে বলবো সে কোটি টাকা দিলে এটার মূল্য ধরা যাবো না, কারণ আমার জান্ডা বাইরে যেত গা, মুখের সামনে জানায়া পড়ছিল। কথা বুঝেন নাই? আরেকজন বলবো দূর, এটার 5 টাকা মূল্য কিনলে গেবো, 2-3 টাকা দিলেও আমি নিবো না। কথা বুঝেন নাই স্যার? তাহলে ব্যাপারটা হইল গিয়া স্যার, পর্যায়গত উপযোগ হলো মনস্তাত্ত্বিক বিষয়, মনের উপর ডিপেন্ড করে। কথা বুঝেন নাই? আর এটার দাম নির্ধারণ করবে, মানে ওরা বলছে এটার দাম নির্ধারণ করবে ক্রেতা, কারণ যে ক্রেতা বেশি সুবিধা পাবে মনস্তাত্ত্বিক বিষয়ে সে বেশি টাকা দিবে, যে কম সুবিধা পাবে সে কম টাকা দিবে। আমার কথা বুঝতে পারছেন? অর্থাৎ পর্যায়গত উপযোগ বলতে বোঝায় যে আপনার সুবিধার উপর ভিত্তি করে আপনি এটার মূল্য নির্ধারণ করবেন বা এটার কি উপযোগ দিবেন। মানে কি, প্রথম পর্যায়ে খাওয়ার পর, যেমন ওই পোলাটা যদি প্রথম পর্যায়ে শরবতটা খায় বেশি মূল্য দিবে, দ্বিতীয় পর্যায়ে খেলে পেটটা ভরা লাগবে, কম সুবিধা পাবে, কম মূল্য দিবে। আমার কথা বুঝতে পারছেন? তাহলে এই জিনিসটা বুঝেছে। পর্যায়গত উপযোগ বলতে বোঝাইল গিয়া যে উপযোগকে স্তরে সাজিয়ে বা পর্যায়ে সাজায় উপযোগের মূল্য নির্ধারণ করা হয় তাকে পর্যায়গত উপযোগ বলে। বুঝতে পারছি স্যার? সহজ ভাষায় বুঝতে চেষ্টা করতেছি। অর্থাৎ এই জায়গায় পর্যায়গত উপযোগটা কি, অবস্থান কাল ভিত্তি করে কি ওটার মূল্য নির্ধারণ করা হবে, যে কে কতটুকু সুবিধা পাইছে। আর পর্যায়গত উপযোগ হলো কি মনস্তাত্ত্বিক বিষয়।
তাহলে পর্যায়গত উপযোগ কি লিখতে পারেন, পর্যায়গত উপযোগ মনস্তাত্ত্বিক বিষয়, পর্যায়গত উপযোগ মনস্তাত্ত্বিক বিষয়, মনস্তাত্ত্বিক বিষয়। কথা বুঝতে পারছেন স্যার? মনস্তাত্ত্বিক বিষয় অর্থাৎ যে উপযোগ মনস্তাত্ত্বিক, সহায়তা আমার বানানো অনেক ভুল যায়, কথা বুঝছেন? মনস্তাত্ত্বিক বিষয় এই লেখা বাংলা টিচার হইনি, কথা বুঝেন নাই? মানুষে ওয়াক থু দিয়া যেত আমার দিকে তাকায়া। আচ্ছা, পর্যায়গত উপযোগ বা মনস্তাত্ত্বিক বিষয়, যে উপযোগ, কথা বুঝছেন স্যার? আমি যদি মানে বাংলা লিখি, মনে করেন আমার ছোটোবেলায় মনে আছে স্যার, ছোটোবেলায় শুদ্ধ বানান নিয়ে একটা পরীক্ষা হয়েছিল 21শে ফেব্রুয়ারিতে। তারপর আমি পরীক্ষা দিছি অনেক মনোযোগ দিয়া, পরবর্তীতে আমি যে রেজাল্টের দিন স্যার আমার রেজাল্ট দিছে, কয় তুমি তো ফার্স্ট হয়েছো। আমি তো খুশি হয়ে গেছি গা, শুদ্ধ বানানে ফার্স্ট হয়েছি। তারপর স্যারের যাই কই কি স্যার, কই দেখি স্যার আমার নামটা, কয় কি সবার লাস্টের দিক থেকে তুমি ফার্স্ট হয়েছো বাবা। তারপর আমি কই কি তারপর আয়া পড়ছি স্যার। কথা বুঝতে পারছেন? বানানে আমি অনেক খারাপ। আচ্ছা, পর্যায়গত উপযোগ কি? সবার লাস্টের দিকটা ফার্স্ট হই আমি। যাই হোক স্যার, পর্যায়গত উপযোগ কাকে বলে? পর্যায়গত উপযোগ হইল একটা মনস্তাত্ত্বিক বিষয়। পর্যায়গত উপযোগ কাকে বলে? যে উপযোগকে পর্যায় বা স্তরে সাজিয়ে, পর্যায় বা স্তরে সাজিয়ে উপযোগ নির্ধারণ করা হয়। তাকে পর্যায়গত উপযোগ বলে। আমার কথা বুঝতে পারছেন? পর্যায়গত উপযোগ বলে। আমি লেখা বলতেছি, হ্যাঁ আমি বলি, যে উপযোগকে পর্যায় বা স্তরে সাজিয়ে উপযোগ নির্ধারণ করা হয় তাকে পর্যায়গত উপযোগ বলে। আবার বলি, যে উপযোগকে মনস্তাত্ত্বিক বিষয়ের উপর নির্ভর করে, অর্থাৎ যে উপযোগকে পর্যায় বা স্তরে সাজিয়ে উপযোগ নির্ধারণ করা হয় তাকে পর্যায়গত উপযোগ বলে। লিখছেন স্যার? আপনি লিখছেন স্যার? আরেকজন লিখছেন? আলহামদুলিল্লাহ, আপনাদের সুসংবাদ, আপনাদের একটা ধাপ শেষ। নেক্সট ক্লাসে চাহিদা টপিক ধরবো। আর এখন আপনি বলবেন ভাই এত তাড়াতাড়ি ছুটি দিবেন না? ভাই তাড়াতাড়ি ছুটি দিব না, আমি এখন বোর্ড প্রশ্ন সলভ করব। আমি দেখেন গ্রুপের মধ্যে কিছু প্রশ্ন দিছি, আমি 1 মিনিট আপনাদের সময় দিলাম, আপনারা প্রশ্নগুলো বের করেন, আমিও বইটা বের করতেছি, প্রশ্নগুলো সলভ করব। ওকে? আরে শোনা গো, আমার গ্রুপে দিছি, আমি লেখাও দিছি, একটু যা দেখেন, আমি উপরে লেখা আছে প্রশ্ন ও নৈবিত্তিক এবং প্রশ্নগুলো একটু উপরে যা দেখেন, না পাইলে আমারে জানান, আমি একটু 1 মিনিট টাইম দিলাম, একটু দেখেন আপনারা, আমি বইটা বাই করতেছি। প্রথম আমি নৈবিত্তিক পাইছেন? আচ্ছা, আমি প্রশ্নগুলো বলবো, বোর্ডগুলো বলবো, বের করবেন, আমি মুছতেছি, আর আমি একটু 1 মিনিট আমার বইটা বের করি। হ্যাঁ, আপনি একটু টাইম দেন আমারে, আমি মুছলাম। হ্যাঁ, আজকের ক্লাস এতটুকুই ছিল। ওকে, আমাদের একটা টপিক শেষ। এই একটা টপিক এখন আপনি বলবেন কেউ রে যে তোমার চ্যালেঞ্জ দিলাম, তুমি উপযোগ থেকে কোনো প্রশ্ন বাই করো যে প্রশ্ন আমি পারি না। ওকে, ইনশাল্লাহ। আচ্ছা, একটু বের করেন, আমি একটু টাইম নিলাম।